হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই প্রি ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আমরা আজকে কথাবার্তা বলবো এসেনশিয়াল ডার্ট স্কিলস অন ফ্লাটার নিয়ে। তো আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আসিফ মুস্তফা ভাইয়া। আসিফ মুস্তফা ভাইয়া বর্তমানে কাজ করছেন টিম লিড হিসেবে ফুডস অ্যাপ লিমিটেডে। তো আপনারা প্রশ্ন সময় আপনাদের অডিও এবং ভিডিও গুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো অবশ্যই আমাদেরকে চ্যাটে জানাবেন, সেখান থেকে আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে থাকবে। সো দ্য ফ্লোর ইজ অল নাও ভাইয়া। থ্যাংক ইউ মৃদুল। ওয়েলকাম এভরিওয়ান। যদিও দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সবাই মনে হয় একটু টেন্সড, বাট তারপরে এতজন আসছে দেখে খুব ভালো লাগলো। আশা করি সবাই ভালো আছে। আহ, আজকের আমরা মূলত যে টপিকটা নিয়ে দেখব সেই টপিকটা হচ্ছে যে সোজা বাংলায় যদি বলি, লাগবে আবার, বাট বেশিরভাগ জায়গাতেই আমাদের আসলে আহ, আশা পাওয়া যাবে বেশি। তো আশার জায়গাটা অনেক বেশি, আর হতাশার জায়গাটা অল্প, বাট সেটাও বলবো। সো আমরা যেটা করব, আমি হচ্ছে একটা প্রেজেন্টেশনের মতো জিনিসটা শেয়ার দিব, এবং জিনিসটা আসলে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে যে আমার যেগুলো না শিখলেই না, আমি একদম বেসিক থেকে একটা ইন্টারমিডিয়েট লেভেলে ডেভেলপার হইতে গেলে কি শেখার দরকার। আর এরপরে এখনই শিখতে হবে ব্যাপারটা এমন না, বা শিখলেও দোষের কিছু নাই, যে একদম অ্যাডভান্স লেভেলে কোন জিনিসগুলো আসলে জানা দরকার। তো এই মূলত এই দুই ভাগে। এবং এটার পরে সবাই এখানে কোশ্চেন লিখে রাখতে পারবে বা হ্যান্ড রেজ করে রাখতে পারবে। সো আমরা একটা চেষ্টা করব যে এটা একটা সামারি দিয়ে এরপরে আমরা হচ্ছে কোশ্চেন আর আনসারে যেতে। আর এটাই তো, আমরা আগে শুরু করি, তারপরে হচ্ছে আম, আমরা কোশ্চেন আনসারে যাব। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো ডার্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? খুবই সংক্ষেপে এটার স্টোরিটা বলি। ডার্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আসলে গুগলের একটা টিম ডেভেলপ করছে। এবং এটা আসলে ওরা ডেভেলপ করতেছে অনেক, মোটামুটি তাও অনেক দিন হয়ে গেল, 10 বছরের বেশি। এবং এটা ওরা অনেকভাবেই চেঞ্জ আনছে, এবং ফাইনালি ওরা যেই জায়গাতে গিয়ে নিজেদের মনস্থির করছে যে ডার্টটা আসলে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানানো যায় এই ধরনের ফ্রেমওয়ার্ক, এই ধরনের ফ্রেমওয়ার্কের জন্য অপটিমাইজড। সো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যদিও আমরা একটা খুবই বড় টার্ম, বাট আমরা যদি এটাকে ন্যারো ডাউন করি তাহলে বলতে পারবো যে যেমন ফ্লাটার বা যেমন রিয়াক্ট নেটিভ। তো ফ্লাটার যেমন অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য সেম কোড বেস দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই ধরনের ফ্রেমওয়ার্কের জন্য ডার্ট খুবই অপটিমাইজড ল্যাঙ্গুয়েজ। বা আমরা যে ইউজার ইন্টারফেস বা আমরা যেটা দেখি আমাদের চোখের সামনে মোবাইল চালানোর সময়, এই জিনিসগুলো সোজা কথায় ভালো মতো রেন্ডার করার জন্য আসলে অনেক মেকানিজমের দরকার হয়। তো ডার্ট ল্যাঙ্গুয়েজটা আসলে ওর যে মেকানিজম আছে, এটা মূলত এই জন্যই করা। একটা জিনিস আছে না যে সবাই তো আর সবকিছুতে স্পেশালাইজ না, যেরকম জাভা কিন্তু সব, কিছু কিছু জিনিসে জাভা খুবই কার্যকরী, আবার কিছু কিছু কাজে জাভা অনেকে ইউজ করবে না। সেম ফর জাভা স্ক্রিপ্ট, সেম ফর কটলিন, সেম ফর পাইথন। যেরকম খুবই একটা প্রচলিত কথা আছে এবং যেটা সত্য, পাইথন মূলত ডেটা প্রসেসিং এর জন্য পাইথন খুবই কাজে লাগে। মানে কেউ যদি ডেটা অ্যানালিটিক্স বা এই ধরনের ডেটা ইঞ্জিনিয়ারিং এই ধরনের কাজে যায়, অ্যান্ড অলসো মেশিন লার্নিং, তাহলে দেখা যাবে যে তারা প্রচুর পাইথন ইউজ করতেছে। তার কারণ ডেটা রিলেটেড প্রসেসিং এ পাইথন অনেক অপটিমাইজড।
তার এমন কিছু জিনিস আছে যেটা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে একটু কষ্ট বেশি করতে হবে। এই আবার ঘুরায় ফিরে বললে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু যে ফিলোসফিটা সেটা মোরললেস সেম। অ্যান্ড আরো যদি বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো, তো আমরা যেই প্রথমে একদম সিম্পল আইডিয়া থেকে সামনের দিকে যাই যে আমার তাহলে আমি ফ্লাটার ডেভেলপার হতে চাচ্ছি, আমি একই কোড দিয়ে আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি, তো সেই কোডটা লিখবো কিসেতে? একটা তো আছে যে ফ্লাটারের স্পেসিফিক যে কোড ফ্রেমওয়ার্কের জন্য, সেটাও কিন্তু ডার্টি। সো একটা জিনিস আছে যে এটা আমাদের জন্য রেডিমেড করে দেওয়া আছে, আমরা জিনিসটাকে ইউজ করতেছি। আর কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের ডার্ট কোড লিখতে হবে, লজিকের জায়গাগুলো। একটা জিনিস লেটসে এক এক অ্যাপ্লিকেশনে এক এক ধরনের লজিক লাগে, তো সেই লজিকটা সাজানোর জন্য সেটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা যাইতে পারে, আরো কিভাবে বেটার ওয়েতে লেখা যাইতে পারে, সেই জন্য আমার নিজের নলেজটা প্রয়োজন। ডার্ট হয়তো আমরা সবাই জানি, বাট কে কত ভালোভাবে লিখবে সেটা ডিপেন্ড করে কে আসলে কোন একটা ল্যাঙ্গুয়েজের কতটুকু ডেপথে জানে। ল্যাঙ্গুয়েজের পাশাপাশিও আরো কিছু জিনিস আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো একদম বেসিক থেকে শুরু করি, বেসিক আর ইন্টারমিডিয়েট একসাথে। প্রথমেই আসলে আমাদের জানা লাগবে যে এটার ভ্যারিয়েবলস বা ডেটা টাইপস কি। সো এটাতে মূলত কি কি টাইপের সবচেয়ে বেশি ডেটা টাইপ ইউজ হয়? তো সবচেয়ে বেশি ডেটা টাইপ ইউজ হয় যেমন কি ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুলিয়ান। আমরা এটাকে একদম আমরা ধরে নিচ্ছি যে এখানে অনেকেই ডার্ট একদম হয়তো প্রথম দেখতেছে, তাদের কথা মাথায় রেখেই আমরা এখানে কথা বলবো। তো অনেক কিছু খুবই সিম্পলিফাইড ভাবে বলবো। সোজা কথায় আমরা একটা ল্যাঙ্গুয়েজে কোন একটা নাম্বার টাইপের জিনিস রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব। ভগ্নাংশ আছে এমন ক্ষেত্রে ডাবল ইউজ করব। স্ট্রিং বা টেক্সটের ক্ষেত্রে আমরা স্ট্রিং ইউজ করব। আবার এমন ক্ষেত্রে যেখানে আছে যে যেটা শুধু ট্রু ফলস বা যেটা 0 1 ট্রু ফলস ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে আমরা কি করব? বুলিয়ান বা বুল টাইপ ইউজ করব। ব্যাস, এটা একটা আইডিয়া যে কি টাইপের ডেটা টাইপ আছে। এরপরে হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন অ্যান্ড মেথড। ফাংশন অ্যান্ড মেথড কি? অ্যাকচুয়ালি দুটো একই জিনিস, বাট ফাংশন আর মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে ফাংশনটা আসলে আলাদাভাবে লেখা যায়, এটা কোনো ক্লাসের ভিতরে লেখার প্রয়োজন নাই। আর মেথডটা কি? মেথড মানে হচ্ছে ক্লাসের ভিতরের একটা ফাংশনকে আমি মেথড বলবো। তো ফাংশন মেথড ডাটা কি সেটা জানতে হবে। অ্যান্ড ওকে, এরপরে হচ্ছে আমরা জানবো যে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো জিনিসটা কি? কন্ট্রোল ফ্লো জিনিসটা হচ্ছে যে কোনো জিনিস কন্ডিশনের উপরে যখন কাজ করে, এই জায়গাটাতে লজিক খুব কাজে আসে। লজিক কাজে আসে কিরকম? সোজা কথায় আমার একটা জিনিস করতে হবে যে এইটা হইলে এটা করব, এইটা হইলে এটা করব। দ্যাট মিন্স ওই যে কন্ট্রোল ফ্লোটা কন্ডিশনাল স্টেটমেন্ট টাইপের, সেই ক্ষেত্রে একটা জিনিস যে ইফ এলস। আরেকটা জিনিস হচ্ছে আমার কোনো একটা জিনিস রিপিটেড করতে হবে বা একটা লুপের মধ্যে করতে হবে, এই সবগুলোকে বলে আসলে কন্ট্রোল ফ্লো। ইফ এলস সুইচ লুপস, এটা কি কিভাবে কাজ করে এটার ব্যাখ্যায় আমরা না যাই। এরপরে আমাদের শিখতে হবে হচ্ছে কি কালেকশন। কালেকশন বলতে, কালেকশন হচ্ছে আমি ডেটাকে বিভিন্নভাবে রাখতে পারি, এটাই কালেকশন। সো এটাকে আমি বলতে পারি কালেকশন অফ ডেটা বা ডেটা ম্যানেজমেন্ট। সো এইটা আমি নট যে একইভাবে রাখতে পারি, আমার যেভাবে দরকার আমি সেইভাবে রাখতে পারি। লিস্ট আকারে রাখতে পারি, সেটস আকারে রাখতে পারি, বা ম্যাপ করে রাখতে পারি। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বোঝানোর দরকার নেই, এটা হচ্ছে একটা বোঝার দরকার নেই, লিস্টের এক্সাম্পল। তার মানে আমি হচ্ছে এখানে একটা ডেটা রাখছি, লিস্ট আকারে রাখছি। আমি এইটাকেও ম্যাপ আকারে রাখতে পারি, সেট আকারে রাখতে পারি, আরো কয়েকভাবে রাখতে পারি। তো আমাদেরকে কালেকশনটা জানতে হবে যে ডার্টের কালেকশনটা কি। এরপরে আমাদের যেটা জানতে হবে নাল সেফটি। নাল সেফটি জিনিসটা কি? নাল সেফটি জিনিসটা হচ্ছে
আমরা যারা টুকটাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি বা একটু আইডিয়া আছে সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তাদের একটা বিখ্যাত জিনিস আছে নাল পয়েন্টার এক্সেপশন। তার মানে আমি কোনো যদি ডেটা অ্যাক্সেস করতে যাই এবং সেখানে যদি আসলে কিছু না থাকে বা সেটা যদি নাল থাকে, তাহলে দেখা যায় অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে। এবং তখন যে এক্সেপশনটা দেয় সেটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো এই নাল পয়েন্টার এক্সেপশনকে এখনকার মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কটলিন ডার্ট একটা সেফটি প্রোভাইড করে। সেফটি প্রোভাইড করে মানে কি, আমি সরাসরি এমনভাবে ডেটা দিতে পারবো না যেটা নাল হইতে পারে। সো আমি যদি কোনো ডেটাকে নাল দেখাইতে চাই বা নাল হিসাবে ইউজ করতে চাই, আমাকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে এটা নালেবল টাইপ, মানে এখানে নাল ডেটা থাকতে পারে। তো একটা অ্যাপ্লিকেশনে আমি যখন একদম স্পষ্টভাবে ডিফাইন করে দিলাম যে শুধু এইগুলোই আসলে নালেবল ডেটা থাকতে পারে, বাকিগুলোতে নাল ডেটা থাকবে না, তাহলে সেই জায়গাতেই আমার এরর বা কোড ক্র্যাশ করার চান্স অনেকখানি কমে যায়। কারণ যেইগুলো নাল ডেটা না সেখানে আমি ডিক্লেয়ারই করতে পারবো না নালেবল হিসাবে। তো এইভাবেই মানে এটাকে বলা যেতে পারে একটা সেফটি নেট, যেখানে আমাদেরকে আটকায়, আমরা যাতে নিজের মনের মতন ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করি। যেখানে নাল ডেটা আসতে পারে সেখানে আমাদের বলে দিতে হবে। তো এটাকে বলা হচ্ছে নাল সেফটি। এটা আমাদের ইন ডেপথ একটু শিখতে হবে। এরপর হচ্ছে সব থেকে কমন এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কিন্তু এটা কোনো কিন্তু কোডের অংশ না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা বলা যেতে পারে প্রোগ্রামিং প্যারাডিম। প্যারাডিম বলতে এটা একটা কনসেপ্ট, ইটস আইডিয়া, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। এই পুরো জিনিসটা আমাদের একদম খুব ভালো মতোই শিখতে হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূলত চারটা জিনিস থাকে: ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে পলিমরফিজম, আরেকটা হচ্ছে আমরা যেটাকে বলি, এখানে আমি সবগুলো দেই নেই। আমাদের যে চারটা থাকে, একটা হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, আমি নিজেই ভুলে গেলাম। আর দুইটা কে বলতে পারবে? এনিওয়ান? যে আমি দুইটার নাম জানে, দুইটা পিলারের। কেউ কি লিখছে? না। অ্যাবস্ট্রাকশন জাস্ট পিলার না? হ্যাঁ, রাইট, রাইট। একটা সেকেন্ড, হ্যাঁ, second। হ্যাঁ, বলতে থাকুক, সমস্যা নেই, আমি 1-2 মিনিট ফ্লোর দিলাম বলার জন্য, কারোটা রাইট হয়েছে কারোটা। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? আমার স্ক্রিনটা চলে গেছিল। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, কে বলছে এনক্যাপসুলেশন? ইনহেরিটেন্স পলিমরফিজম ছাড়া বাকি দুইটা, ইনহেরিটেন্স আর পলিমরফিজম আমি বলছি। আর কেউ অন্য কিছু লিখছে? এনক্যাপসুলেশন, ওকে, ওয়ান্ডারফুল, তিনটা হয়ে গেল। আরেকটা কি আছে? আরেকটা দরকার আমাদের। ওকে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন। ও সরি, ইয়েস, অ্যাবস্ট্রাকশন। আমি নিজেই অ্যাবস্ট্রাকশনটা আমার নিজেরই মনে ছিল না। ওকে, গ্রেট, এই তো হয়ে গেল। তো এই চারটা কনসেপ্ট আমাদের হচ্ছে একদম ইনডেপথ শেখা লাগবে। তো আমি আহ, সবগুলো সম্পর্কে তো এখন আইডিয়া দেওয়া সম্ভব না। জিনিসটা হচ্ছে যে এই আমাদের ওয়েবিনারের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে কাইন্ড অফ এনকারেজ করা যে আমরা ফ্লাটার ক্যারিয়ার পাথের একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট অ্যান্ড দেন অ্যাডভান্স লেভেলে কিভাবে শিখবো। তো সেখানে সেই কোর্সে হয়তো ডেফিনেটলি আমরা ডিটেল শেখার একটা সুযোগ পাবো। বাট একদম ওভারভিউ হিসেবে যদি বলি, ইনহেরিটেন্সটা যেমন আমরা
একটা জিনিস থেকে ইনহেরিট করতে পারি। তার মানে হচ্ছে আমাদের অনেক কমন প্রপার্টিজ থাকতে পারে যেগুলো আমাদের বারবার লেখার দরকার নেই, আমরা সেটাকে ইনহেরিট করতে পারি। ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম। পলিমরফিজম যেমন যেমন এটার মানেটা কি? পলিমরফিজম বলতে আমরা সিম্পলি বুঝাই যে একটা জিনিসকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, বহুরূপিতা বাংলায় যেটাকে বলে। অ্যান্ড ইনক্যাপসুলেশন কি? ইনক্যাপসুলেশন অ্যান্ড অ্যাবস্ট্রাকশন দুইটার মধ্যে, এটা আমি এখন ইচ্ছা করি আর বুঝাতে চাচ্ছি না, কারণ এই দুইটার মধ্যে আমাদের অনেক কনফিউশন হয়। বাট এই চারটা জিনিস আমাদেরকে ওওপির একদম ইনডেপথ শিখতে হয়। অলসো যারা ইন্টারভিউতে যাবে, জবের ক্ষেত্রে ওওপি নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। ইনফ্যাক্ট আমার জব এক্সপিরিয়েন্স 6-7 বছর হয়ে যাওয়ার পরেও আমি যখন ইন্টারভিউ দিছি তখনও আমাকে ওওপি নিয়ে কোশ্চেন করা হয়েছে। এটা যেমন 6 মাসের এক্সপিরিয়েন্স কাউকে করা হয়, ফ্রেশার কাউকে করা হয়, 10 বছরের এক্সপিরিয়েন্সও করা হয়। তো এই জন্য এই ওপিটা নিয়ে এতখানি কথা বললাম, এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে ইন্টারফেস মিক্সিং। ইন্টারফেস এটা হচ্ছে আমাদের ডার্টে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। জাভার ওপি আর আমাদের ডার্টের ওপি কিছু স্লাইড ডিফারেন্স আছে। আর মিক্সিংটা হচ্ছে এমন একটা জিনিস যে যেইটা ওপির বাইরে গিয়ে, ওপির যে ইনহেরিটেন্সের যে ব্যাপারটা, ইনহেরিটেন্সের ব্যাপারের বাইরে গিয়েও আমরা কিছু জিনিস এক্সট্রা ফ্যাসিলিটি পাইতে পারি। সেটা কিভাবে? এটাকে বলে ডার্ট মিক্সিং। মিক্সিং ইউজ করি। তো এটাকে আমরা একটা ওয়েপনের হিসাবে চিন্তা করতে পারি। লাইক আমাদের হয়তো ওপির ওয়েপন আছে, অ্যান্ড দেন আমরা আমাদের কাছে এক্সট্রা একটা ফিচার হিসাবে মিক্সিং আছে। মিক্সিং দিয়েও আমরা দারুণ কিছু কাজ করতে পারি। তো এটাকে সরাসরি ওওপির মধ্যে ফেলানো যাবে না, বাট এটাকে আমরা আলাদা ওয়েপন হিসেবে ইউজ করে, মানে সম্মিলিতভাবে দেখা যাচ্ছে যে একজনের পাওয়ার বাড়াইতে পারি বা আমাদের কোডের পাওয়ার বাড়ে। ওকে, এরপরে হচ্ছে আমাদের শিখতে হবে যে ফাংশন আসলে কিভাবে লেখা যায়। ফাংশন কিভাবে লেখা যায় বলতে, যেরকম একটা জিনিস আছে অ্যারো ফাংশন, ওয়ান লাইনে কিভাবে জিনিসটা লেখা যায়। এখানে যেরকম এটা হচ্ছে ইউজুয়ালি আমরা লিখি, এটাকে সিম্পলিফাইড করে এইভাবে অ্যারো ফাংশন দিয়ে লেখা যায়। এই জিনিসগুলো শিখতে হবে। ফাংশন ক্লোজার কি, ক্লোজার সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে আরেকটা যেটা আছে যে ফার্স্ট ক্লাস ফাংশন। ফার্স্ট ক্লাস ফাংশন জিনিসটা কি? আমরা নর্মালি কি করি, একটা জিনিস লেটসে যোগ করি। তো যোগ করার জন্য আমাদেরকে ফাংশনের হেল্প নিতে হয়। আমরা একটা ফাংশন লিখি। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে যে আমরা একটা, সোজা কথায় আমরা একটা জিনিস লিখতেছি কোডে, অ্যান্ড লেটসে কিছু রুল লিখে দিচ্ছি, ABC। এই রুলগুলো ফলো করে সে আমাকে একটা রেজাল্ট দিবে। সিম্পল, এটা একটা ফাংশন। তো এই ফাংশনকেও অনেকভাবে ইউজ করা যায়, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে, স্পেশালি যেমন জাভাতেও কিন্তু এই জিনিসটা করা যায় না। এখন রিসেন্টলি হয়তো করা যায়, বাট এতদিন করা যেত না। তো এটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ফাংশন। এটা ডিটেলে যাব না, কারণ আইডিয়াটা একটু কমপ্লেক্স। সো আমরা শুধু টপিকের নামটা জানি যে আমাদের ফার্স্ট ক্লাস ফাংশন কি, বা এটাকে ফার্স্ট ক্লাস ফাংশনের বাইরেও আরেকটা নাম আছে, কেউ যদি সার্চ করতে চায় সেটার নাম কি? হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশন, হায়ার অর্ডার ফাংশন সার্চ দিলেও আমরা এটা ডিটেলস সম্পর্কে জানতে পারবো। ক্লোজারের কথা আগেই বলছি, ক্লোজারও এক ধরনের ফাংশন, এবং এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে আম, তার যে ফাংশনের রেজাল্ট সে মনে রাখতে পারে। দ্যাটস ইট। বাট এটা অনেক কাজের জিনিস। এরপরে আমাদের শিখতে হবে হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং মানে কি? অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং মানে হচ্ছে আমি একটা জিনিস, লেটসে লেটসে আমি একটা অফিসে আমার দুইজনকে আমি ইনস্ট্রাকশন দিতে পারি। এখন আমাকে দুইজনকে ইনস্ট্রাকশন দিতে যদি এটা করতে হয় যে আমি একজনকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশন শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমি আরেকজনকে ইনস্ট্রাকশন দিতে পারবো। সেই ক্ষেত্রে কি হবে? আমাদের অনেক টাইম কিল হয়। আমি যদি এটা করতে পারতাম, একজনকে আমি ইনস্ট্রাকশন দিলাম, ওর মতো কাজ করলো, আমি সাথে সাথে আরেকজনকে ইনস্ট্রাকশন দিলাম, সে ওর মতো কাজ করলো, তাতে কি হবে? দুইজন আলাদা আলাদাভাবে কাজ করতেছে। আমাকে এটা চিন্তা করতে হচ্ছে না যে ওর জন্য ওয়েট করব নাকি ওর জন্য ওয়েট করব। ওরা কাজ করতেছে, ওদেরটা অটোমেটিক্যালি যখন হয়ে যাবে তো আমি 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 তখন সেটা জানতে পারবো। তো এই যে প্যারালালি যে কাজ করাটা, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ওয়েতে, মানে সিনক্রোনাসলি না। ইউজুয়ালি পুরো
ডার্ট ল্যাঙ্গুয়েজের এভরিথিং অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাস, মানে লাইন বাই লাইন, এই যে ওয়ান লাইন, তারপরে সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, সবকিছু সিকোয়েন্সিয়ালি সিঙ্ক্রোনাসলি এক্সিকিউট হয়। এর বাইরে কখনোই হবে না, মানে এই রুল কখনোই ব্রেক করবে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট এর বাইরে আমরা যদি সেই রুলটা ব্রেক করাইতে চাই, কোন ক্ষেত্রে করাবো? লেটস সে আমি একটা 1 জিবি একটা ফাইল ডাউনলোড করবো, এখন আমি কি ফাইল ডাউনলোড পর্যন্ত ওয়েট করব? আমি কি আমার ইউজারকে 1 জিবি ফাইল ডাউনলোড করানো পর্যন্ত ওয়েট করব? নো। তাকে বলবো যে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করো, আমি তোমার হয়ে ডাউনলোড করে রাখবো, অ্যান্ড দেন তুমি অন্য কাজ করবে অ্যাপে। ও যদি অ্যাপে বাটনে ক্লিক করলে বসে থাকে, এই অ্যাপ্লিকেশনে ওর জীবনেও কোনোদিন ঢুকবে না। তো দ্যাটস ইট। এটাই আসলে কাইন্ড অফ অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। এরপরে আমাদেরকে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর কিছু ভ্যারিয়েশন আছে, অ্যাসিঙ্ক ওয়েট। জাস্ট এই টার্মটা জানলেই যথেষ্ট। অ্যাসিঙ্ক অ্যাওয়েট, ফিউচার, এই তিনটা, ফিউচার্স, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, এই তিনটা জিনিস জানতে হবে। এরপরে কি জানতে হবে? স্ট্রিমের একদম বেসিক জানতে হবে। স্ট্রিমের বেসিকটা কি? আমরা সব সময় দেখা যাচ্ছে যে ডেটা পাইতে অভ্যস্ত। কেমন ডেটা পাইতে অভ্যস্ত? মানে নর্মালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সার্ভার থেকে আমার একটা ডেটা আসলো, লেটস সে 1 মেগাবাইটের একটা ডেটা আসলো। বাট ডেটা তো সব সময় আমার একবারে আসবে না। এটা মানে স্মল অ্যামাউন্ট একটু পর পর আসতে পারে। যেমন কি শেয়ার বাজার, শেয়ার বাজারের ডেটা কি এভরি সেকেন্ডে আপডেট হচ্ছে, তার মানে কি একটু পরে পরে আসতেছে, একটু পরে পরে আসতেছে। তারপরে হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন কি জিনিসটা কি, আমাদের এখানে কিন্তু ওর কথাগুলো কি একবারে আসতেছে? নো। ও কথা বলতেছে দেন আসতেছে, কথা বলতেছে দেন আসতেছে। এটা কি? এটা হচ্ছে ভয়েস ডেটা। এইগুলোকে বলে, যেগুলো আসতেছে চলমান প্রবাহমান। জিনিসটা তো এমন না যে একবারে কথা বলে ফেললো শেষ, এরপরে আর কথা হবে না। বা শেয়ার বাজার মার্কেট জাস্ট আমাকে একবারে দিয়ে দিলে এরপর আপডেট হবে না, এমন না। তো এই যে প্রবাহমান চলমান, এইগুলোকে বলে হচ্ছে ডেটা স্ট্রিম। এই জিনিসটা কি, এটা আমাদের বেসিকটা একদম জানতে হবে, যে একটা স্ট্রিমের, ডার্টে স্ট্রিম কি, কিভাবে কাজ করে। এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, আমি এটা এই লিঙ্কটা শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। ছোট এক্সাম্পল দেখে সার্চ করতে সুবিধা হবে। তো আমাদের স্ট্রিমের বেসিক জানতে হবে। এরপর হচ্ছে এরর হ্যান্ডেলিং। এটার আর ডিটেলস বলবো না। এরর হ্যান্ডেলিং বলতে কি বোঝায়? একটা কোড যেন ক্র্যাশ না করে। এরর তো হইতেই পারে, আমি কখনোই এরর প্রুফ কোড লিখতে পারবো না, যতটুকু কমানো যায়। কিন্তু কোনো না কোনো কারণে এরর তো হবেই, এক্সেপশন তো হবেই। কিন্তু সেটা হইলে যেন অ্যাপ্লিকেশন ক্র্যাশ না করে। ক্র্যাশ মানে কি? ক্র্যাশ মিন্স হচ্ছে আমি একটা অ্যাপ চালাচ্ছি, অ্যাপটা পুরো মানে ক্র্যাশ করে চলে গেল স্ক্রিন, এটা যেন না হয়। এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। এই ইররগুলোকে আমাদের হ্যান্ডেল করা জানতে হবে। এটাকেই বলে ইরর হ্যান্ডেলিং। যাতে অ্যাপ ক্র্যাশ করবে না, বাট এক্সেপশন খাবে। দেন এক্সেপশন খাইলে হয়তো একটা ইউজারকে মেসেজ দেখাবে যে আচ্ছা এই ইরর হয়েছে আসলে। দ্যাটস ইট। এরপরে আমাদের একটু টুকটাক জানতে হবে যে লাইব্রেরি কি, প্যাকেজ কি। লাইব্রেরি মিনস হচ্ছে আমি যদি একটা ডার্টের ক্লাস লিখি লেটস সে, সেখানে কিছু অনেক কিছু জিনিস আছে যেখানে আমি নিজে লিখে রাখছি, অ্যান্ড দেন সেটাকে আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো। আর প্যাকেজটা কি? প্যাকেজটাকে একদম সোজা বাংলা কথায় অনেকগুলো লাইব্রেরির কম্বিনেশনে একটা প্যাকেজ হয়, এবং সেখানে আরো কিছু জিনিস থাকে। সেখানে ইনফ্যাক্ট অডিও ভিডিও ইমেজও থাকতে পারে একটা প্যাকেজে। বাট একটা লাইব্রেরি মূলত মূলত একটা ডার্ট ফাইল হতে পারে একটা লাইব্রেরি। সেখানে আমার লেখা কোড থাকবে যেটাকে আমি অন্য জায়গাতে ইউজ করতে পারবো। এইগুলো গেল হচ্ছে আমার ইন্টারমিডিয়েট টপিকস। আসার কথা কি? আসার কথা হচ্ছে যে এইগুলোর বেসিক জাস্ট বোঝাটা খুবই ইজি। এখানে আসলে আহ, কথা শুনে বা শব্দের টার্ম শুনে অনেক যেমনই লাগুক না কেন, আমি যখন প্র্যাকটিস করব, এগুলো একদমই ইজি। এবং ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই হিউম্যান রিডেবল টাইপের ল্যাঙ্গুয়েজ। বলবো না যে পাইথনের মতো, বাট জিনিসটা হচ্ছে যে এটা গ্র্যাব করাটা বা এটার কনসেপ্টগুলো বোঝাটা খুবই ইজি। এবং কোড লিখতেও আমরা যখন কোড লিখবো তখন ইটসেলফ এই কোডটা খুবই প্রিসাইজ। কারণ কি? কারণ হচ্ছে ওর বৈশিষ্ট্যের মধ্যেও এটা একটা, যে প্রিসাইজ কোড লেখা যায়, যেহেতু ওর ওর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সো এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা কিছু কোশ্চেন নিই, তারপরে আমরা অ্যাডভান্স টপিকগুলো নিই।
আলাপ করব। আর কোনো কোশ্চেন আছে? ওকে, নো প্রবলেম। এই পর্যন্ত কোশ্চেন নেই। তাহলে আমরা একদম অ্যাডভান্স টপিকটা শেষ করে তারপরে কোশ্চেন নিব, কোনো সমস্যা নেই। এখন এবার আসি একটু অ্যাডভান্স টপিকে। এখানে আসলে থিওরিটিক্যাল আলাপটা বেশি হবে, কারণ এখানকার জিনিসগুলো এমন না যে সবকিছু আমরা কোড দিয়ে সলভ করতে পারবো। এখানে আমাদের মানে এমন আইডিয়া থাকতে পারে, অ্যাডভান্স মানে হয়তো অ্যাডভান্স কোডিং। কোডিং আসলে অ্যাডভান্স টপিকস মিনস যে আমি কত ডেপথে জানি। তো আমার সেই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে তখন আমি আরো বেটার ওয়েতে সলভ করতে পারবো। তো অ্যাডভান্স টপিক কেন জানা দরকার? বিকজ আমাকে একটা সময় এক্সপার্ট ফ্লাটার ডেভেলপার হতে হবে। সেই জন্য অবশ্যই আমাকে অ্যাডভান্স টপিকগুলোও জানতে হবে। তো সেই অ্যাডভান্স টপিকগুলোর আহ, প্রথমেই যেটা জানতে হবে যে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং তো আমরা শিখছি, বাট সেইটার অ্যাডভান্স লেভেল কি? সেটার অ্যাডভান্স লেভেল হচ্ছে আমরা কি যে শিখছি আগে, স্ট্রিম একটা পার্ট ছিল, ফিউচার, অ্যাসিঙ্ক, অ্যাওয়েট। বাট অ্যাট দ্য সেম টাইমে এখন যেটা শিখতে হবে, স্ট্রিমের আরো অনেক অ্যাডভান্সড ইউসেজ আছে, সেগুলিকে বলে ট্রান্সফর্মার, অপারেটর। সো স্ট্রিমের অ্যাডভান্সড ইউসেজটা জানা লাগবে। এরপরে জানতে হবে হচ্ছে আইসোলেট, যে ডার্টের বা ফ্লাটারের আইসোলেট জিনিসটা কি এবং আইসোলেট জিনিসটা কিভাবে কাজ করে। এবং সো একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে কনকারেন্ট প্রোগ্রামিং। এই দুইটা জিনিস আমাদের জানার জন্যই আইসোলেট সম্পর্কে জানা লাগে। এরপরে হচ্ছে আমাদের যেটা জানা লাগবে, এইটা মূলত থিওরিটিক্যাল পুরোটাই, বাট এটা আমাদের অনেক হেল্প করে। গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশন হচ্ছে একটা কোড আমরা যখন লিখি, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যখন লিখি, মানে আমরা যেটাই লিখি না কেন, এটা আসলে মেমোরিতে সেভ হয়। এবং গার্বেজ কালেকশনে যেটা হয়, যেটা আনইউজড বা মেমোরির মধ্যে যেটা আসলে আমরা কোডে ব্যবহার করতেছি না, গার্বেজ কালেক্টর একটা সার্টেন টাইম পরে সেই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলে। এটি আসলে গার্বেজ কালেক্টরের কাজ। এই জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে, জানা লাগবে। আদারওয়াইজ আমরা এমন কোড লিখব, শেষে দেখা যাবে যে গার্বেজ কালেক্টর মেমোরি ফ্রি করতে পারতেছে না, বিকজ আমি বাজে কোড লিখছি। বাজে কোড লেখার কারণে আমার মেমোরি অনেক বেশি জিনিস এক্সট্রা ভাবে নিছে, যেগুলোকেও ক্লিয়ার করতে পারতেছে না, যেগুলিকে আমরা অনেক সময় বলি যে মেমোরি লিক হচ্ছে। এই টার্মটার নাম হচ্ছে মেমোরি লিক। তো এই জন্য গার্বেজ কালেক্টর সম্পর্কে আইডিয়া থাকাটা জরুরি। এরপরে আমাদের আইডিয়া থাকা লাগবে যে ডার্ট আসলে কিভাবে কাজ করে, ডার্টের ভার্চুয়াল মেশিনটা কি। ডার্টের ভার্চুয়াল মেশিনটা কিভাবে কাজ করে, ডার্ট কোড কিভাবে কম্পাইল করে। ডার্ট কোড মূলত দুইভাবে কম্পাইল করে। একটা হচ্ছে এওটি বা অ্যাহেড অফ টাইম, আর একটা হচ্ছে জেআইটি বা জাস্ট ইন টাইম। তার মানে ডার্টের ভিএম এর মাধ্যমে ওর যে কম্পাইলার আছে দুইভাবে কম্পাইল করতে পারে। একটা হচ্ছে এওটি, মানে সোজা বাংলা কথা, ও কোড আগে ভাগেই কম্পাইল করে রাখে। তো আগে ভাগে কম্পাইল করে রাখলে তাহলে আমার টাইম কম লাগতেছে। তো এই জন্য ও যেই জিনিসগুলো জানে যে যেগুলো আমার লাগবে সেগুলো আগে ভাগে কম্পাইল করে রাখে। আর জাস্ট ইন টাইম ওর আরেকটা কম্পাইলার আছে, যেটার কাজ হচ্ছে আমি যখন কোডটা লিখতেছি ও তখন সাথে সাথে কম্পাইল করতে পারে। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে ওয়েবসাইটে আমরা একটা আগে যেটা জিনিস দেখতাম যে আমি সিএসএস এ একটা জিনিস চেঞ্জ করতেছি, সাথে সাথে আমি সেটার আউটপুটটা দেখতে পারতেছি। এখন ফ্লাটারে এক্স্যাক্টলি সেই জিনিসটা দেখা যায়। আমি যখনই কোড লিখতেছি সাথে সাথে সেটার চেঞ্জটা হট রিলোড দিয়ে দেখতে পারতেছি। এইটা আসলে সম্ভব হয় জেআইটির জন্য বা জাস্ট ইন টাইম কম্পাইলেশনের জন্য। তো এই জিনিসগুলো সম্পর্কে জানা লাগবে। এরপরে আমাদের আস্তে আস্তে এগুলো আসলে আমি কিন্তু আরো পরের ব্যাপার বলতেছি, এগুলো কিন্তু এমন না যে আমাদের এখন জানা লাগবে, স্পেশালি এখন যেগুলো বলবো। আর যেটা এখন জানতে হবে ওটা আমি বলে দিব, যেটা অ্যাডভান্সড হইলেও এখন শেখাতে জরুরি। ডিজাইন প্যাটার্নস এন্ড আর্কিটেকচার।
এটা এখন শেখাটা জরুরি না, বাট অবশ্যই এটা নিয়ে নলেজ রাখাটা বা চেষ্টা করাটা এখন থেকে অবশ্যই জরুরি। নট নেসেসারি যে আমি এখন এটাতে এক্সপার্ট হব, বাট এটার নলেজটা রাখা খুবই খুবই জরুরি। কি? ডিজাইন প্যাটার্নস অ্যান্ড আর্কিটেকচার। ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি? আমরা কোড অনেকভাবে লিখতে পারি, এবং আমরা চাইলেই মনের মাধুরী মিশায়ও কোড লিখতে পারি। বাট আমরা চাইলে আমাদের যখন নলেজ থাকবে, আমরা একটা কোডকে আর্টের মতো লিখতে পারি, যেন যেটাকে একটা প্রোগ্রামার দেখেই বুঝবে যে ও, এটা এটা অনেক ভালো কোড, ইটস এ রিয়েলি গুড কোড। সেটা কখন হয়? তখনই সম্ভব যখন আমি একটা কোডের ডিজাইন প্যাটার্ন জানবো। আমরা কিন্তু আমাদের ইয়ের প্যাটার্নগুলো জানি, আমরা আমাদের লাইফ স্টাইলে যা যা ইউজ করি সেগুলো প্যাটার্ন কিন্তু আমরা জানি, বাট ওরকম কোডেরও ডিজাইন প্যাটার্ন থাকে, সেগুলো জানতে হয়। এর মধ্যে দু একটা নাম হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন, ফ্যাক্টরি প্যাটার্ন বা বিল্ডার প্যাটার্ন। আরেকটা জিনিস হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচারটা কেন জরুরি? আর্কিটেকচারটা জরুরি, লেটস সে আমি একটা 10 তলা বিল্ডিং করতেছি, আমার কোনো আর্কিটেক্ট, মানে আমার কোনো প্ল্যান নাই, আমার কোনো ব্লু প্রিন্ট নাই, আমার কোনো ব্লু প্রিন্টই নাই, মানে আমার রাজমিস্ত্রি আর সিভিল ইঞ্জিনিয়ার এসে বলতেছে আমি করে যাচ্ছি। এখন করতে করতে এমন দেখা গেল যে 5 তলা করার পরে এমন একটা অবস্থা, আমার 3 তলায় গিয়ে ভাঙতে হচ্ছে, 3 তলায় গিয়ে ভাঙে এটা আবার ফিক্স করতে হচ্ছে। এই জিনিসটা কখন হয়? যখন ওই বিল্ডিং এর আসলে কোনো আর্কিটেকচার নাই। কোডের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা হয়। আমি যদি কোডটাকে গুছায় না লিখি, সেটাকে যদি স্কেলেবল না করি, আমার নিজের আর্কিটেকচার যদি ইমপ্লিমেন্ট না করি, ইন দ্যাট কেস যেটা হবে, কয়দিন পরে এই কোড ফালাই দিয়ে আবার প্রথম থেকে লিখতে হবে। বা এই কোড আরেকজন এসে বুঝতে পারবে না, এই কোড আমি এক্সটেন্ড করতে পারবো না, বা এটাকে বলে আমরা স্কেল করতে পারবো না। স্কেল করতে পারবো না মানে, সোজা কথায় আমি এটাকে বড় অ্যাপ বানাইতে পারবো না, একটা জায়গায় আমার থামাই দিতে হবে, বিকজ আমার এটা কোনো আর্কিটেকচার নাই বা আর্কিটেক্ট করা হয় নাই জিনিসটা। দ্যাটস ওয়াই আর্কিটেকচার। এখন এই জিনিসগুলোর জন্য কি জানা দরকার? এমবিবিএম, এমবিসি, ইট জাস্ট এ নেম, ইটস এ টার্ম। এমবিবিএম মানে হচ্ছে মডেল ভিউ, ভিউ মডেল। অথবা ক্লিন আর্কিটেকচার কি? ক্লিন আর্কিটেকচার নিয়ে একটা বই আছে ক্লিন আর্কিটেকচার নামে, রবার্ট সি মার্টিনের, যে আমি পড়তে পারি। তো দ্যাটস ইট। এরপরে যেটা জানতে হবে, ডিপেন্ডেন্সি ইনজেকশন। এটা নামটা অনেক কঠিন, গাল ভরা নাম, বাট এটার মূল কাজ হচ্ছে যে আমার লেটসে একটা কোডে, লেটসে আমার একটা জিনিস লাগবে, এবিসিডি লাগবে। এই এবিসিডি যে লাগবে, এই এবিসিডি আমি ওকে প্রোভাইড করে দেব। এটা কত ইজিলি প্রোভাইড করা যায়, এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। বাট এটা প্রথমে গ্র্যাব করাটা একটু টাফ, একটু এক্সপিরিয়েন্সড হইতে হয়, তারপরে আস্তে আস্তে জিনিসটা আমাদের আহ, আয়ত্তে চলে আসে। এন্ড দ্যাটস ওয়াই ইটস অ্যাডভান্সড। এটা তো চাইলে আমি বেসিকে দিয়ে দিতে পারতাম। এরপরে হচ্ছে আরেকটু অ্যাডভান্সডে আসি, এটা এখন টোটালি একদমই দরকার নাই। মেটা প্রোগ্রামিং বা রিফ্লেকশন। মেটা প্রোগ্রামিং হচ্ছে, সোজা কথায়, আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, রাইট? বাট মেটা প্রোগ্রামিং দিয়ে এমন একটা প্রোগ্রাম যে নিজে প্রোগ্রাম লিখতে পারে। সো আমরা, কেউ যদি, কারো যদি খুব ইচ্ছা করে, সে চাইলে ডার্ট মিররস এই জিনিসটা দেখতে পারে, ডার্ট মিররস যে লাইব্রেরি সেটা দেখতে পারে। সোজা কথায় মেটা প্রোগ্রামিং বা রিফ্লেকশন জিনিসটা কি? কোড দিয়ে কোড লিখবো, বা কোডের চেহারা দেখে আমি কোডকে চেঞ্জ করব। এটাকে বলা হচ্ছে কাইন্ড অফ মেটা প্রোগ্রামিং বা রিফ্লেকশন। অনেক অ্যাডভান্স টপিক। আরেকটা হচ্ছে সেমি অ্যাডভান্সড, নট সো অ্যাডভান্সড বাট সেমি অ্যাডভান্সড, কয়দিন পরে লাগবে। সেটা হচ্ছে যে কোড জেনারেশন। কোড জেনারেশন এবং অ্যানোটেশন। তো কোড জেনারেশন জিনিসটা কি? আমাদের অনেক সময় প্রচুর কোড লিখতে হয়, বাট সেম কোড বারবার লিখতে হয়, যেটাকে আমরা বলি বয়লার প্লেট কোড। সেম কোড বারবার লিখতে হয়, একই জিনিস বারবার লিখতে লিখতে আমার প্রচুর টাইম নষ্ট হয়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এই জিনিসগুলো আমরা কোড জেনারেশন দিয়ে সলভ করতে পারি। সো কোড জেনারেশনকে আমরা চিন্তা করতে পারি ইলেকট্রিক জেনারেটরের মতো, যে আমাদেরকে কি, কারেন্ট চলে গেলে অটোমেটিক কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তো কোড জেনারেশন হচ্ছে যে আমাদের কোড, যেগুলো আমি অটোমেটিক্যালি লিখি, বারবার লিখি, সো এইগুলোকে আমাকে অটো জেনারেট করে দিচ্ছে। আমাকে সেম একই জিনিস বারবার তো আমি লিখে সময় নষ্ট করব না, চ্যাট জিপিটির মতো আর কি। সো আর অ্যানোটেশন হচ্ছে একটা কোডের মেটাডেটা। সো এটা কাইন্ড অফ একটা কোডে আমি একটা সিল মেরে দিতে পারি। আমার একটা কোডে আমি হচ্ছে একটা ব্যাচ দিয়ে দিতে পারি, বা একটা সিল মেরে দিতে পারি কোডে।
ওইটাকেই বলে অ্যানোটেশন, বা আমরা যেটাকে অনেক সময় ইউজ করি যে এটাকে একটু অ্যানোটেট করো। অ্যানোটেট করো মানে কি, আমার একটা মেটা ডেটা দাও, যে এটা দেখে আমি যদি বুঝতে পারি যে এটা এটার ফাইল, তো আমি কোড দেখে যেন বুঝতে পারি যে এটা এটার এটার কাজ। দ্যাটস ইট অ্যানোটেশন। অ্যানোটেশনের অনেক কাজ আছে, এটা অনেক অ্যাডভান্স টপিক। সো কনকারেন্সি নিয়ে তো আমরা পড়ছি, আমরা এরর হ্যান্ডেলিং যেটা পড়ছি ওইটারও অনেক অ্যাডভান্সড এরর হ্যান্ডেলিং আছে, সেটাও আমরা শিখতে পারি, অ্যাডভান্সড এরর হ্যান্ডেলিং। সো একটা আছে হচ্ছে এরর হ্যান্ডেল করা, আর একটা আছে হচ্ছে একই সাথে এরর হ্যান্ডেল করব, একই সাথে কেন এটা অ্যাডভান্সড। অ্যাডভান্স এই জন্য আমি এটাকে এমনভাবে ম্যানেজ করতে পারি যে ইরর হইলে নট অনলি আমি তাকে ইরর মেসেজ দেখাবো, ইরর হইলে আমি তাকে এরর মেসেজ দেখাবো, আবার অ্যাট দ্য সেম টাইম একই জায়গায় যদি রাইট হয় তাকে আমি রাইট রেজাল্ট দেখাবো। এটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে না, একই জায়গায় কিভাবে হ্যান্ডেল হয়। সো এটা হচ্ছে অ্যাডভান্সড এরর হ্যান্ডেলিং। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমরা দেন কোড টেস্ট করা যায়, এগুলো অ্যাডভান্সড। আমরা একদম, বাট ওই যে বলছিলাম যে আমি অ্যাডভান্স টপিক হলেও কিছু কি এখন শুরু করতে পারি, যে হ্যাঁ টেস্টিং এর আইডিয়া বা ইউনিট টেস্টিং যেটাকে বলে, ইউনিট টেস্টিং এর আইডিয়া আমরা এখন থেকে নিতে পারি, একদম সিম্পল সিম্পল। মানে ইউনিট টেস্টিং জিনিসটা কি, আমি একটা ফাংশন লিখছি যেটার কাজ হচ্ছে 2 আর 2 যোগ করলে 4 হয়। এখন আমি ওটার জন্য একটা টেস্ট লিখ, ইউনিট টেস্ট করব যে আসলে 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে কিনা আমার কোডে। এখন আমার কোড যদি টেস্ট করলে দেখা যায় যে 2 আর 2 যোগ করলে 5 দিচ্ছে, তার মানে তো আমি ভুল কোড লিখছি। তো এই যে ইউনিট টেস্টিং, এই ইউনিট টেস্টিংটা অ্যাডভান্স টপিক, বাট একদম বেসিক আইডিয়াটা এখন থেকেই নেওয়া দরকার। একই সাথে হচ্ছে ডিবাগিং। ডিবাগিং এর জিনিসটা আমি জাস্ট টপিক হিসাবে লিখছি, এটাকে আর ইলাবোরেট করলাম না। কারণ ডিবাগিং মানে কি, আমার কোড ভেঙে চুরে দেখা, বারবার মানে টার্মিনালে দেখা, মনিটরে দেখা, চেক করা। এবং এটার জন্য ডার্টের অলরেডি একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ডার্ট ডেভ টুলস বলে বা ডেভেলপমেন্ট টুলস বলে, সেটার মাধ্যমে কোডকে অনেকভাবে ডিবাগ করা যায়। লগ আছে, টার্মিনাল আছে, আই মিন কয়েক ধরনের লগ আছে, অ্যান্ড মেমোরি টুলস আছে, প্রোফাইলিং টুলস আছে, নেটওয়ার্ক মানে আমি কোন সার্ভারে যাচ্ছে, কি ডেটা পাস করতেছি, কি ডেটা আসতেছে, সবকিছু দেখা যায় ডেভেলপমেন্ট টুলস দিয়ে। তো ওইটার ইউসেসটা জানাটাও একটা স্কিল, অ্যাডভান্সড স্কিল। ইন্টিগ্রেশন টেস্টিং আর এখন মেনশন না করি, এটা অনেক অ্যাডভান্স টপিক। ইন্টিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে যে পুরো একটা সিনারিও টেস্ট করা, মানে আমি একটা একটা অ্যাপ্লিকেশনের ফিচার ডেভেলপ করছি, ওইটার আসলে এন্ড টু এন্ড টেস্ট করাটাই হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এরপরে আমরা একদম যেটা দেখতে পারি লাস্টের দিকে, আমরা অলমোস্ট ডান, সেটা হচ্ছে যে আমরা নিজেরা প্যাকেজ ডেভেলপ করব। লেটসে ফ্লাটারে কিন্তু প্যাকেজ ডেভেলপ করা যায় যেটা অন্য ডেভেলপার ইউজ করবে, আমার লেখা প্যাকেজ, সেটা কিভাবে ডেভেলপ করা যেতে পারে, এটা একদম অ্যাডভান্স টপিক। তারপরে হচ্ছে আরেকটা অ্যাডভান্স টপিক হচ্ছে জেনেরিক্স, ডার্টের জেনেরিক্স। তো ডার্টের জেনেরিক্স অনেক বড়, এটাকে আসলে অনেকভাবে ইউজ করা যায়। জেনেরিক্স মানে কি, জেনেরিক্স মানে হচ্ছে আমরা সব সময় বলে দিচ্ছি যে এটা ইন্টিজার হবে, এটা স্ট্রিং হবে, এটা বুলিয়ান হবে, বা এরকম ডেটা টাইপ হবে। বাট এমন সিনারিও হতে পারে যেখানে আমি আসলে জানি না, আমি জানি না আমার ব্যাকএন্ড ডেভেলপার আমাকে কি দিবে, টেক্সট দিবে না ইমেজ দিবে না ফাইল কি দিবে আমি জানি না। এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে জেনারিক্স জানতে হয়, যেন কোড তুমি আমাকে যাই দাও না কেন আমি সেটা ট্যাকেল দিতে পারবো। এই ধরনের কেস আমাদেরকে যখন হ্যান্ডেল করতে হয়, আমাদের তখন জেনারিক্স অনেক কাজে আসে। এক এক কোড এক এক রকমের ইরোর দেয়, আমি তো জানি না কি ইরোর দিবে, ওইগুলো হ্যান্ডেল করতে হয় জেনারিক্স দিয়ে, বিকজ আমি জানি না। অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম জেনারিক্স। একদম সিম্পলিফাইড ওয়েতে বললাম আর কি। এবার আসি, আমাদের একটু ওভারঅল ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে, একটু অ্যাডভান্সড, এটা এখন দরকার নেই। ডার্ট হচ্ছে এমন একটা জিনিস, ডার্ট একটা ক্যানভাসের মতো, সরি ফ্লাটার একটা ক্যানভাসের মতো, যেটার মানে যেই ক্যানভাসে, যেই ফ্লাটারের ক্যানভাসে আমি আমার যেমন মন চায় তেমন ভাবে ডার্ট দিয়ে কাস্টম ডিজাইন করতে পারি। এই জন্য ইউটিউবে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেটেড ডিজাইন দেখা যায়, বিকজ ডার্ট দিয়ে এগুলো করা যায়। তো কেউ যদি এদিকে ইন্টারেস্টেড হয় যে আমি কমপ্লেক্স অ্যানিমেশন, কাস্টম, নট অ্যানিমেশন, অ্যানিমেশনের কথা বাদ দিই, কাস্টম ইউআই, কাস্টম ইউজার ইন্টারফেস বানাবো যেটা খুবই মানে ইউনিক, সেই জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে। কি নিয়ে ম্যাথমেটিক্যাল নলেজ? ডার্টে সেগুলো আমার অলরেডি করে দেয়া আছে, করে দেয়া আছে মানে তুমি কোনটা কিভাবে ইউজ করবা তোমার করে দেয়া আছে, মানে সেই জিনিসগুলো আছে। কিন্তু সেগুলো ইউজ করার জন্য তো আমার তো জানা লাগবে যে একটা লাইন কিভাবে কাজ করে, এক্স এক্সিস কোনটা,
ওয়াই, সরি, এক্স এক্সিস কোনটা, ওয়াই এক্সিস কোনটা, অ্যান্ড দেন কোঅর্ডিনেট সিস্টেম কি, তো সেটা, কোঅর্ডিনেট সিস্টেম জানলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন ড্র করতে পারবো। সেম একইভাবে আমি হচ্ছে জিওমেট্রি জানতে হবে একটু, যে ডিগ্রি অ্যাঙ্গেল কত, কত ডিগ্রি অ্যাঙ্গেল আসলে কেমন, তাহলে কি কাস্টম ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারবো। একটা যদি এমন একটা অ্যাঙ্গেল দিল যেটা আসলে দেখে মনে হচ্ছে যে এটা কিভাবে করবো কোডে, আসলে তো কোডে করা সম্ভব না। মানে সম্ভব না বলতে এমনি নর্মালি তো আমরা কোনো কিছুতে করতে পারবো না, এটা আমাদেরকে কাস্টম ডিজাইন করতে হবে। তখন হচ্ছে এই টাইপের নলেজ গুলো কাজে আসবে। আমরা পেইন্টার দিয়ে এরকম কাস্টম ডিজাইন করবো। ট্রিগোনোমেট্রি সম্পর্কে একটু আইডিয়া লাগবে, যেরকম রেক্টেঙ্গেল কিভাবে ডিজাইন করে, বা সেটাকে ট্রান্সলেট করে কেমনে। এমন একটা ডিজাইন দেওয়া হলো যে আমি একটা সার্কেল আছে, সার্কেলটাকে আমি বাটন ক্লিক করলে ওটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, কথার কথা, আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল। সেই জিনিসগুলোর জন্য আমি যদি দেখাইতে চাই, লেটস সে, ইন দ্যাট কেস আমার হচ্ছে এই জিনিসগুলো জানা থাকা লাগবে। তো মোটামুটি অ্যাডভান্স টপিক এইগুলোই। আমি আর না বলে, আম, না বাড়াই, কি বলে, টপিক আর না বাড়াই। এবার আমি প্রথমে বলছিলাম যে আশা আর হতাশার কথা। আশার কথা হচ্ছে এগুলো কোনোটাই তোমাকে ফ্লাটার ডেভেলপার হওয়ার জন্য বাধা না, বরং পরিপূরক। যখনই আমরা শেখা শুরু করব তখনই আমাদেরকে আস্তে আস্তে এই জিনিসগুলো ফোল্ড হওয়া শুরু করবে। অ্যাডভান্স টপিক তো আমি এখন দেখবো না, আগে বেসিক দেখবো, তারপর ইন্টারমিডিয়েট দেখবো, তারপরে হচ্ছে অ্যাডভান্স দেখবো। সো আসার কথা হচ্ছে, যা যা দেখালাম এইগুলোর পুরোটা না দেখলেও আমরা অনায়াসে একজন প্রফেশনাল ফ্লাটার ডেভেলপার হিসেবে জব করতে পারবো। ট্রাস্ট মি। এটা কিন্তু শুধু ডাটার কথা বলতেছি, আমাদের নট নেসেসারি আমাদের সবই জানতে হবে। এটা আমি, ট্রাস্ট মি, পুরোটা 2 বছর পরে জানলেও হবে। বিকজ আমি যে কথা বলতেছি, এটা তো খুবই অন্যায় হবে আমি যদি এখন বলি যে সব আমি একদম শিখে ফেলছি অ্যান্ড দেন এখনই তোমাদের শেখা উচিত। নো, আমি তো 2019-এর থেকে ফ্লাটার যখন শুরু আমি পার্সোনালি করলাম, তারপরে না ডাট শিখতে 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 হয়তো বড় মুখে কথাগুলো বলতে পারতেছি, বাট একটা অনেক বড় লং টাইম তো চলে গেছে। সো জাস্ট শুরু করেই, জাস্ট বেসিক আইডিয়া নেই, তুমি একদম প্রফেশনাল ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারো। তো এটা খুবই আশার কথা। আর হতাশার কথা হচ্ছে, শেখা নিয়ে কোনো হতাশা না। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখতে যাই তখন একটা সার্টেন টাইম পরে আমাদের অনেক আম, মনে হয় যে আমি আর পারবো না। তো ওই পয়েন্টটা ওভারকাম করাটা টাফ। মানে জাস্ট আমাদের মনে হয়, এটা পুরোটাই আমাদের মানসিক, যে আমাদের মনে হয় যে আমরা পারবো না, আমার খুব প্রবলেম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, পারবো না। তো এই কারণে দেখা যায় যে অনেকেই ওই জায়গাতে জাস্ট এফোর্ট না দিয়ে ছেড়ে দেয়। বাট যতজন ওই পয়েন্ট ওভারকাম করতে পারছে ওরা কোনো দিনও আর এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে পিছনে ফিরে তাকায় নাই। মানে আমার গত 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি কাউকে দেখি নাই। সো আমি অনেক মেরিটোরিয়াস ছেলেদেরকে দেখছি যে জাস্ট ফ্রাস্ট্রেট হয়ে গেছে একটু আটকানোতেই। আবার অনেকেই দেখছি যে যারা আসলে আমরা জানতাম যে ওকে দিয়ে আসলে কি হবে এটা, বাট ও দেখা যাচ্ছে যে ওটা ওভারকাম করছে। যখনই তুমি এই পয়েন্টটা ওভারকাম করবা, নাথিং টু লুক ব্যাক, নো ওয়ে টু লুক ব্যাক। এই হচ্ছে আশা আর হতাশা সবকিছু মিলে মোটামুটি এইটাই ওয়েবিনারের টপিক ছিল। এবার আমরা একটু কোশ্চেন গুলো নিই, কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করি, অ্যান্ড অলসো দেখি কি কি কোশ্চেন আছে। একটা কোশ্চেন ছিল যে জাভা, কটলিন, পাইথন এগুলোতে যেভাবে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায় ডার্টের মাধ্যমে কি সেভাবে করা যাবে, নাকি তার থেকে কিছুটা ইজি হবে? জাভা, কটলিন, পাইথন থেকে অনেক ইজি হবে, দ্যাটস ফর শিওর। বিকজ এই ক্ষেত্রে ফ্লাটার তোমাকে এমনভাবে হেল্প করবে, তুমি অনেক সময় টেরই পাবে না যে আসলে ডার্ট কোড লিখছো কিনা। সো ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি, ট্রাস্ট মি, আমি নিজে নেটিভ ডেভেলপার হয়ে বলতেছি। আচ্ছা, কোশ্চেন উত্তর তো হলো। ওকে, শুধু ডার্ট শিখে ইন্টার্ন করা যায়? শুধু ডার্ট শিখতে গেলে অনেক সময় দেখা যেটা হইতে পারে যে আমরা অনেক সময় আননেসেসারি টাইম স্পেন্ড করবো, আমাদের তো সেটা দরকার নেই। কারণ আমি তো বেসিক শিখেই ফ্লাটার দিয়ে তো নিজের চোখের সামনে অ্যাপ্লিকেশন দেখতে পারতেছি, তাই না? সো আমাদের তো আহ, মানে একদম শুধু ডার্ট শেখার জন্য ওয়েটই করার দরকার নেই।
আমি বেসিক ডট শিখতে থাকবো, ফ্লাটারে নিজেদের বানানো অ্যাপ্লিকেশন দেখবো। তো এই জন্য আমাদের মোটেও ইয়ে করার দরকার নেই, ডার্ট পুরোটা শেখার জন্য ওয়েট করার দরকার নেই। এটা খুবই মানে ব্যাড স্টেপ হবে কেউ যদি এটার জন্য ওয়েট করে যে আমি ডার্ট শিখবো তারপরে ফ্লাটার শিখবো। নো। আর কোর্স রিলেটেড বা ক্যারিয়ার পাথ রিলেটেড যদি যে কোনো জানার জন্য এখানে ডিটেলস দেয়া আছে, ইনক্লুডিং ফর্মও দেয়া আছে, প্রোমো কোডও দেয়া আছে, সব ইনফরমেশনই দেয়া আছে। সো ক্যারিয়ার পাথের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা এটাতে, এটা যেহেতু ক্যারিয়ার পাথ, এটা যেহেতু অনেক লেংদি, প্রায় 5-6 মাসের মতো, তো মূল টার্গেটই হচ্ছে এখান থেকে বের হয়ে, আমি কাউকে কোনোদিনও মিথ্যা আশা দেই না, এখান থেকে বের হয়ে আই ক্যানট গ্যারান্টি যে তুমি লাইক লেটস সে XYZ অ্যামাউন্ট টাকা ইনকাম করবা, ওইটা আমার উদ্দেশ্য কখনোই থাকে না। অ্যাজ এ মেন্টর আমি জানি কেউ যদি পুরোটা কমপ্লিট করে, সে যে কোনো জায়গায় তার ক্যারিয়ার শুরু করার জন্য অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার সম্পূর্ণ ক্যাপেবল। দ্যাটস মাই জব। সেটা হচ্ছে আমার উপরে যায়। বাট লেটস সে আমি কাউকে কিন্তু এই গ্যারান্টি দিতে পারবো না যে তুমি ওই জায়গাতেই চাকরি পাবা বা ওই XYZ অ্যামাউন্টে ইনকাম করবা। তো এটা আসলে অনেক ভ্যারি করে, এটা টোটালি ভ্যারি করে। বাট আমি মেন্টর হিসাবে আমার যেটা মূল কাজ, যে এই বেসিক থেকে শুরু করে আমরা একদম ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্সডের পুরোটা, না হলেও অ্যাডভান্সডের একটা লেভেল পর্যন্ত পৌঁছানো। কেন বলতেছি অ্যাডভান্সডের পুরোটা? বিকজ অ্যাডভান্স জিনিসটা এমন না যে আমি একটা জিনিস অ্যাডভান্স টপিক শিখিয়ে দিলাম তুমি অ্যাডভান্স হয়ে গেলা, এটা এরকম না। অ্যাডভান্স জিনিসটা হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে এটা আমার মাথায় পালকের মতো যুক্ত হয় আর কি। দ্যাট ইজ অ্যাডভান্সড। কেউ যদি তোমাকে বলে যে, মানে বাংলাদেশে কেউ যদি বা যেখানেই হোক যদি বলে যে আমি তোমাকে বেসিক থেকে একদম অ্যাডভান্স ডেভেলপার করে দিব, ডোন্ট ডু দ্যাট কোর্স। মানে নট নেসেসারি যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর কোর্স আমাদের করতে হবে নাকি, এই ধরনের কোনো কোর্সই কখনোই এনরোল হওয়া উচিত না। বিকজ আমাদের মাথায় থাকতে হবে যে ইটস এ প্রসেস, এটা একটা টাইম, একটা গাইডলাইন, যে আমি এই জিনিস শিখলাম, এই জিনিস অ্যাপ্লাই করলাম, এখন আমি যত শিখতে থাকবো বা আমি যে ক্যারিয়ারে ঢুকলাম, আমি যখন কাজ করতে থাকলাম, আমি নিজেই আস্তে আস্তে অ্যাডভান্সড হব। আমি যদি 6 মাসে অনেক কাজ করি, আমাকে কি জুনিয়র প্রোগ্রামার থেকে কি সিনিয়র, মানে সিনিয়র প্রোগ্রামার প্রমোশন দিয়ে দিবে? সেটা তো দিবেন, কারণ এটা তো একটা টাইমের সাথে সাথে সে এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করতে হয়। ওকে। ডার্ট ল্যাঙ্গুয়েজগুলো কোডের এক্সটেনশন আছে, ডট ডার্ট। ইয়া, ডট ডার্ট, এটা তো উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি একজন। ফ্লাটার দিয়ে ক্রিয়েট করা কিছু অ্যাপ্লিকেশনের নেম বলেন বা এক্সাম্পল দেন। গুগল পে, বিক্যাশ, পুরোটা ফ্লাটারে করা। সোয়াপ, ই কমার্স অ্যাপ্লিকেশন যেটা, ওইটার আর্কিটেকচার আমারই করা। এখন তো প্রায় 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, বাট মানে আমার দিয়ে করা ছিল, দেন পরে তো এখন আর আমি ওইখানে নাই। অ্যান্ড দেন আলিবাবার অ্যাপ্লিকেশন যেটা আছে, পুরোটা না, এটাকে বলে হচ্ছে ওদের যে এডটেক একটা অ্যাপ্লিকেশন আছে সেটা করা। আমি শুধু বড়গুলোর নাম বললাম, এরকম আরো অনেক আছে। মানে এখন তো ফ্লাটার দিয়ে আসলে প্রচুর অ্যাপ্লিকেশন হয়। BMW অ্যাপ্লিকেশন করা, তারপরে গ্র্যাবের যে ফুড ডেলিভারি সেকশন পুরোটাই ফ্লাটার দিয়ে করা। আমাদের এইখানে এখন যে অ্যাপ্লিকেশনগুলো আসতেছে সবগুলোই মোটামুটি ফ্লাটারে আগে প্রাধান্য দিচ্ছে। ইবিএল অ্যাপ নিয়ে, ইবিএল অ্যাপটা কেউ দেখছে কিনা আমি জানি না। ব্যাংকিং এর মধ্যে সব থেকে সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে ইবিএল। এটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল। এটা কিন্তু অ্যাপের ইউজার ইন্টারফেসের বিতর্ক না, এই বিতর্কটা হয়েছিল যে ব্যাংকিং সাইডে, যে ওরা সিকিউরিটি কারণে ওরা হচ্ছে ঢুকতে পারে নাই। দ্যাটস ডিফারেন্ট বিতর্ক। বাট কেউ যদি ইবিএল এর ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা দেখে বা ইউজ করে, ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আহ ইয়ে দিয়ে করা, ফ্লাটার দিয়ে করা। আমার কি কি অ্যাপ্লিকেশন বলতে, আমার হচ্ছে বাংলাদেশে আসলে বড় অ্যাপ্লিকেশন বলতে সপি, আর এর বাইরে তো সবই বাইরে কাজ করা। এর মধ্যে হচ্ছে লেটস ওয়ার্ক আছে, এটা দুবাই বেসড স্টার্ট আপ। ফুডস্যাপ যে অ্যাপ্লিকেশন নিয়ে আমি কাজ করতেছি, এটা UK বেসড স্পোর্টস টেক, সেটাও আমার করা। ওটার ইউআই অনেক সুন্দর, মানে ওটা আমার কৃতিত্ব কতখানি আমি জানি না, বাট ওটার ইউআই অনেক সুন্দর। আহ তো এটাই। না, সিএসসি ব্যাকগ্রাউন্ড মাস্ট থাকতে হবে না। একজনের কোশ্চেন ছিল যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে কিনা। সিএসসি ব্যাকগ্রাউন্ড মাস্ট থাকতে হবে না, বিকজ
এটাতে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তোমার মেশিন, তোমার আইটিতে আগ্রহ। দ্যাটস ইট। আমার প্রথম আমার প্রথম দিকের আহ লাইক আমার প্রথম দিকের চাকরিতে আমার যে টিম লিড ছিল উনি টোটালি অন্য ব্যাকগ্রাউন্ডের ছিল। এটা জাস্ট আমার একটা এক্সাম্পল দিলাম, বাট এরকম আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতেই সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগে না। এটা আসলে লাগে হচ্ছে আগ্রহ, যে আমি আগ্রহ থেকে প্রোগ্রামিং শিখতেছি কিনা, সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতেছি কিনা। ফ্লাটার শিখে চাকরি করা যাবে কিনা, ফ্লাটার শিখে আমি নিজেই চাকরি করতেছি। আরেকজনকে কি বলবো। অবশ্যই করা যাবে, এখন তো ফ্লাটারের চাকরির বাজার আগের থেকে অনেকবার আসছে। এবং ইন্টারেক্টিভ কেয়ার্স যেটা করবে, যারা প্রপারলি পুরোটা শেষ করবে তাদের সিবি কিন্তু লিস্টেড অনেক জায়গাতে রিকমেন্ড করবে। তো ওইখানে যখনই ওপেনিং হবে ডেফিনেটলি সেগুলোতে কিন্তু ইন্টারভিউ দেওয়ার একটা চান্স থাকতেছে। ইউজার নিজেই নিজেই পোস্ট ভিডিও আপলোড করতে পারবে এমন কাজ কি করা যাবে? এটা হলে ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ্লিকেশন বলে লাভ নাই। আমাদেরকে এখন, আমরা যদি একটা ভিডিও আপলোড করাকে না চিন্তা করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা মূলত কি, আমাদের এমন একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে যে যেটা আসলে সার্ভারে যে কোনো ডেটা আপলোড করতে পারে, সেটা অডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, ফাইল হতে পারে, টেক্সট হতে পারে, তাই না? এটা যখন আমরা শিখে যাব, ডাজেন্ট ম্যাটার আমি ভিডিও আপলোড করব নাকি অন্য কিছু আপলোড করব। সেম আবার উল্টা দিকেও সেম, ব্যাকএন্ড সার্ভার থেকে যে টাইপের ডেটা আসবে আমি যদি সেটা কিভাবে গ্র্যাব করতে হয় সেটা জানি, ইট ডাজেন্ট ম্যাটার আমি আমার অ্যাপ্লিকেশনে কি দেখাবো। এটাই। আচ্ছা, কেউ যদি যেমন একটা কোশ্চেন ছিল যে আমি একটা টাইম ফ্রেমে, আমার গ্রাজুয়েশন করতে 2 বছর বাকি, অ্যান্ড দেন আমার আই নিড এ জব ব্যাডলি। সো এই এইটা হওয়ার আগে কি আমি কি জব পাবো কিনা? টোটালি ইটস আপ টু ইউ। মাই জব, আমার কাজ হচ্ছে তোমাকে পুরোটা শেখানো বোঝানো। তুমি যদি ইন্টারভিউ ক্রস করতে পারো, যেই কনফিডেন্স গ্রো আপ করা আমার দায়িত্ব, যে হ্যাঁ দেখ এইগুলো এগুলো শিখলে ডেফিনেটলি তুমি পারবা। অ্যান্ড দেন ওয়াই নট, মানে আমি জব না পাওয়ার কোনো কারণ দেখি না। 2 বছর তো অনেক লম্বা সময়। 2 বছরে কত কিছু করা যায়, 2 বছরে বড় কোর্স শেখা যায়, একটা ইন্টার্নশিপ করা যায়, অ্যান্ড দেন তারপরেও 1 বছর থাকে, 6 মাস 6 মাস হিসাবে যদি দেখি। এই কোর্সটা বিগিনার ফ্রেন্ডলি, বাট ইন এ সেন্স যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অন্তত আমার আইডিয়া আছে বা জানার আগ্রহ আছে, সেই সেন্সে বিগিনার ফ্রেন্ডলি। মানে একদমই জিরো নলেজ দিয়েও পসিবল, কিন্তু তার জন্য অবশ্যই কষ্ট হবে যদি আমি একদমই না জানি বা আমার যদি আমার মধ্যে যদি সেই ইন্টারেস্টটা না থাকে। তো আমি বলতে চাচ্ছি যে আমি জানি যে আমি কি করতে চাচ্ছি, কি শিখতে চাচ্ছি, সেগুলো সম্পর্কে আম, টুকটাক জানি। ইন দ্যাট কেস সেই সেন্সে বিগিনার ফ্রেন্ডলি। মানে এমন না যে আমার ডার্ট জানা থাকা লাগবে, বাট এর মানে এই না যে আমি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পিও জানি না। ইন দ্যাট কেস ইট উইল বি প্রবলেম। i7 4th জেনারেশন, হ্যাঁ করা যাবে। সেক্ষেত্রে র্যামটা মিনিমাম 8 জিবি হলে ভালো, দেন করা যাবে। আচ্ছা, এই ক্যারিয়ার পাথে আসলে কি টাইপের অ্যাপ্লিকেশন করা যাবে? এই ক্যারিয়ার এই ক্যারিয়ার পাথে কি টাইপের অ্যাপ্লিকেশন করা যাবে, এই কোশ্চেনটা আমি একবার উত্তর দিয়ে যাই। এই ক্যারিয়ার পাথ করলে তোমার যেটা মন চায় সেই টাইপের অ্যাপ্লিকেশন করা যাবে। বিকজ আমরা তো ওভারঅল একটা সামগ্রিক আইডিয়া নিচ্ছি, তাই না? না, আমরা তো এমন না যে আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশন তো শিখবো না। আর স্পেসিফিক অ্যাপ্লিকেশন তোমার লাইফে আসবেও না। এটা অনলি ডিপেন্ড যে তুমি কার হয়ে কাজ করো, কোন কোম্পানিতে কাজ করো, তুমি নিজে কি টাইপের অ্যাপ্লিকেশন বানাতে চাও সেটার উপরে। সো আমি যদি 10টাও শেখাই তাও তোমার সাথে ম্যাচ করবে না। তো আমাদের জানা দরকার অ্যাপ্লিকেশন কিভাবে বানাইতে হয়, সেটা জানা দরকার। ডাজেন্ট ম্যাটার কি অ্যাপ্লিকেশন বানাইতে হয়। ফ্লাটার দিয়ে জাভার মতো হাই কনফিগার না, হাই কনফিগারেশন ফ্লাটার দিয়ে তো আই মিন এখন কোনোভাবেই কি বলে এটাকে, আই মিন গুগল পে বানাইছে, আমি আর হাই কনফিগারেশন কি অ্যাপ্লিকেশন লাগবে? এটা বলতে চাচ্ছি এই জন্য যে যে কোনো হাই কনফিগারেশন অ্যাপ্লিকেশন বানানো যাবে। ফেস ক্যামেরা ভেরিফাই এভরিথিং, আই মিন এটা তো দিন শেষে অ্যান্ড্রয়েড আর আইওএস এর নেটিভের কোড নিয়েই কাজ করে। ওদের প্যাকেজগুলো তো ওদের সাথেই কমিউনিকেট করে।
ফ্লাটার অ্যাপ সাইজ অ্যান্ড পারফরমেন্স আর স্লোয়ার। অ্যাপ সাইজ একটু বড়, বিকজ ওর অনেক কিছু ইন্টারনালি প্যাকেজ থাকে, বাট পারফরমেন্স মোটেও স্লোয়ার না। যদি স্লোয়ার হয় দ্যাট মিনস সেই কোডে প্রবলেম আছে, সেই কোডটা ঠিক মতো অপটিমাইজ না। বাট পারফরমেন্স একদমই স্লোয়ার না। আম, মানে রাদার দেন এটা যদি খুবই 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 হাইলি যদি কোনো ম্যাথমেটিক্যাল কাজ যদি না করে, মোটেও এটা একদমই স্লোয়ার না। বাট হ্যাঁ, অ্যাপ সাইজ স্লো করার কিছু প্রসেস আছে, কিছু প্র্যাকটিস আছে, সেগুলো ফলো করলে অ্যাপ সাইজ অনেকখানি কমায় আনা যায়। ডার্ট এসডিকে মেশিনে রান করতে পারে নাই। সো সো পাথ কি প্রবলেম? এটা আসলে ডার্ট এসডিকে মেশিনে রান না করতে পারার কোনো কারণ নাই, বিকজ এটা ভেরি সিম্পল। আমি জাস্ট এসডিকে ইনস্টল করব অ্যান্ড দেন সেটা পাথটা আমার উইন্ডোজ মেশিন হলে সেটার এক্সিকিউটেবল পাথটা দেখাই দিতে হবে। আর ম্যাকে আসলে মনে হয় সেটাও লাগে না, ম্যাকে অটোমেটিক্যালি নিয়ে নেয়। স্পেশালি লাইক যদি আমার আইডি থাকে, লাইক ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমি জিনিসটা নেই, সেটা একটু দেখতে হবে যে তোমার পাথটা ঠিক মতো দেখানো হয়েছে কিনা। যদি এটা উইন্ডোজ মেশিন হয় তাহলে আমাদের যে এনভায়রনমেন্ট, সেখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে এক্সিকিউটেবল পাথটা ঠিক মতো দেখানো হয়েছে কিনা, তাহলে হয়ে যাবে। আহ, আমরা যদি অ্যাপ্লিকেশন বানাবো ওটা পুরোটাই ফ্লাটার, আমরা অ্যাপ্লিকেশন মানেই ফ্লাটার। আর যদি শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, যে আমি এই কোডটা লিখবো, দেন ডার্ট। ডার্টটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ফ্লাটারটা হচ্ছে আমি যখন অ্যাপ্লিকেশন বানাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক, সে আমাকে অনেক কিছু দিচ্ছে, তার মধ্যে অলরেডি ডার্ট কোড লেখা আছে। আর ডার্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ডার্ট কোড। আমরা কিন্তু কথা বললাম শুধুমাত্র ডার্ট কোড নিয়ে। সো কি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো মানে আমাকে কিন্তু ফ্লাটার দিয়ে বানাইতে হবে, শুধু ডার্ট দিয়ে আমি বানাইতে পারবো। তো ডার্টটা হচ্ছে আমার লাইক অ্যান্ড্রয়েডের মতো। অ্যান্ড্রয়েড কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নো, অ্যান্ড্রয়েড ইজ এ ফ্রেমওয়ার্ক। অ্যান্ড্রয়েড ইজ এ ফ্রেমওয়ার্ক যেটা কি ইউজ করে, জাভা আর কটলিন ইউজ করে। তারপরে আইওএস কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নো, ইটস এ ফ্রেমওয়ার্ক। কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে? অবজেক্টিভ সি বা সুইফট। এরকম ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক, ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওকে, আই থিঙ্ক মোটামুটি কোশ্চেন যদি আর কারো থাকে হ্যান্ড রেজ করতে পারো। ইটস অলরেডি 9:05, মৃদুল। থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর এই ফ্রি সেশনে আপনারা সবাই জয়েন করেছেন, এবং আমরা আশা করি আপনারা কিভাবে ডার্ক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইউজার ইন্টারফেসকে প্রায়োরিটি দিয়ে হাই পারফরমেন্স এবং স্কেলেবল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, এবং এর উপর কিভাবে ক্যারিয়ার করবেন তার জন্য একটা প্রপার গাইডলাইন কিন্তু ভাইয়া দিয়ে দিলেন। এই ক্যারিয়ার পথে আমাদের কি কি হবে সেটা কিন্তু ভাইয়া আপনাদেরকে ডিটেলসে বলেছেন। এবং এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা যে কোনো সময় আমাদেরকে মেসেজ দিতে পারবেন। এই ক্যারিয়ার পাথে লিংক আমাদের চ্যাটে ডিসক্রিপশন দেওয়া আছে। এই ক্যারিয়ার পাথে বর্তমানে 5,000 টাকার কোর্সটিতে আপনি ডিসকাউন্টে 3,600 টাকাতে কিন্তু ভর্তি হতে পারছেন। সো আপনারা চেক আউট করেন আমাদের ওয়েবসাইটে, গিয়ে আপনারা এই কোর্সের ডিটেলসে দেখেন। তারপর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারবেন। আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ এবং মৃদুল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আশা করছি থ্যাংক ইউ আপনাদের মৃদুল। সবার সাথে আমাদের লাইভ ক্লাসে দেখা হবে। তো ভাইয়া, আপনি যদি পারমিশন দেন তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের ওয়েবিনারটা এখানে শেষ করতে পারি। Sure. তোমাকে অনেক ধন্যবাদ, আর সবাই যারা অংশগ্রহণ করছে সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমাদের ওয়েবিনারটা এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে আপনাদের সাথে সকল লাইভ ক্লাসে।